আচ্ছা, তাহলে আজকে আমরা পড়বো কি টিস্যু, তাই না? আজকে আমরা কি পড়বো? টিস্যু। আচ্ছা, সেল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা একেবারে সহজ লাগার কথা, তাই না? ঠিক আছে, সেল হচ্ছে কি জীবদেহের গঠন এবং কাজের একক। জীবদেহের গঠন এবং কাজের একক, ঠিক আছে? আমরা সিম্পলি যদি চিন্তা করি সেল এবং টিস্যুকে আমরা এইভাবে ভাগ করতে পারি। সহজভাবে মনে রাখেন যে বাংলাদেশে অনেকগুলো মানে ক্রিকেট টিম, ফুটবল টিম, বিভিন্ন টিম আছে না? ঠিক আছে, তাহলে টিম যখন আমরা বলি, টিম বলতে আমরা কি বুঝি? দল বুঝি, তাই না? টিম বলতে আমরা নরমালি কি বুঝি? দল। দল মানে কি? দল মানে কি একজন প্লেয়ার। দল মানে কি, যদি আমরা বাংলাদেশ ক্রিকেট টিম বুঝি, মিনিমাম 11 জন প্লেয়ার, তাই না? মিনিমাম 11 জন প্লেয়ার, ঠিক আছে? তাহলে এরকম করে ব্যাডমিন্টন টিম বললে মিনিমাম 2 জন প্লেয়ার, তাই না? এরকম করে কি যখনই দল বলবো তখনই কি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের, একজন না, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের প্লেয়ার থাকতেছে। তাহলে আবার যদি আমি বলি প্লেয়ার, তাহলে কি একজনকে বোঝাচ্ছি আমি, তাই না? এখন আমি যদি বলি মুশফিকুর রহিম, প্লেয়ার অফ বাংলাদেশ ক্রিকেট টিম, তাই না? যখনই আমি বলবো বাংলাদেশ ক্রিকেট টিম, তখন কি শুধু মুশফিকুর রহিমকে বোঝাচ্ছি? তখন মুশফিক থেকে শুরু করে মোস্তাফিজ যারা আছে সবাইকে কি আমরা এটা বোঝাচ্ছি। তাহলে দেখেন সেলটা হচ্ছে কি, এখানে মুশফিকুর রহিম ইজ এ সেল, ঠিক আছে, একজন, ঠিক আছে? তাহলে আমি যখন প্লেয়ার বলতেছি, প্রত্যেকটা প্লেয়ার এক একটা সেল। এই সেলগুলো নিয়ে যখন টিম গঠন হয় তখন আমরা তাকে বলি দল। সেল নিয়ে যখন দলটা গঠন হয়, এই সেলের দলের নাম হচ্ছে টিস্যু। ক্লিয়ার? তার মানে টিস্যু যখনই আমরা বলবো তখন আর একটা সেল নিয়ে এখানে চিন্তা করা হবে না, তখন চিন্তা করা হবে কি এক দল সেল নিয়ে, ঠিক আছে? এবং এক দল সেলের বৈশিষ্ট্য আবার থাকবে। দেখেন বাংলাদেশ ক্রিকেট টিমে যারা আছে তারা কি ক্রিকেট খেলে না ফুটবল খেলে? মাঠে যে ক্রিকেট, সবাই মাঠে যে ক্রিকেটই খেলে। ফুটবল টিমে যারা আছে সবাই মাঠে যে ফুটবলই খেলে, তাই না? ফুটবল টিমের প্লেয়ারগুলোকে ক্রিকেট টিমে নেওয়া হয় না, ক্রিকেট টিমের খেলোয়াড়গুলোকে কি ফুটবল টিমে নেওয়া হয় না। তাহলে সবার কাজ কিন্তু এক, সেটা হচ্ছে ক্রিকেট খেলাতে দল জিতানো, ফুটবল খেলাতে দল জিতানো, বাংলাদেশকে কি অন্য দেশের সাথে কি খেলায় জয়ী করা। তাহলে কাজ একই না? কাজ একই কিনা? তাহলে দেখেন একটা দলের ভিতরে কতগুলা বৈশিষ্ট্য থাকবে। একটা দলের সবগুলা কোষ কি হবে? একই রকম দেখতে হবে, মানে কি সমগোত্রীয় হবে। কি হবে? সমগোত্রীয়। সমগোত্রীয় বলতে কি বোঝায়? এক জায়গা থেকে তৈরি, ঠিক আছে? এক জায়গা থেকে তৈরি অর্থাৎ কি আমাদের কোষের 3টা কোষীয় স্তর আছে। এন্ডোডার্ম, একটোডার্ম, মেসোডার্ম। যদি এন্ডোডার্ম থেকে তৈরি হয় তাহলে এন্ডোডার্ম থেকেই তৈরি, একটোডার্ম থেকে তৈরি হলে একটোডার্ম থেকে তৈরি, মেসোডার্ম থেকে তৈরি হলে মেসোডার্ম থেকে তৈরি। তাহলে একটা নির্দিষ্ট জায়গা থেকে কি হবে? তারা তৈরি হবে। তারপরে কি দেখতে একই রকম হবে। দেখতে কি হবে? একই রকম হবে। দেখতে একই রকম হবে মানে কি, যারা এরকম লম্বা 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 কোষগুলো দিয়ে যখন টিস্যু গঠিত হবে, সবগুলা কোষ দেখতে কি রকম হবে? লম্বা লম্বাই হবে। যদি গোল গোল কোষ দিয়ে কি টিস্যু গঠিত হয় তাহলে সবগুলা কি হবে? গোল গোলই হবে। যদি এরকম কি চতুর্ভুজ আকৃতির হয় তাহলে সবগুলো কি হবে? এরকম চতুর্ভুজ আকৃতির হবে। তার মানে দেখতে কি হবে? একই রকম দেখতে হবে। কোষগুলো একই জায়গা থেকে উৎপন্ন হবে, মানে তৈরি হবে। আর সকলে মিলে কি করবে? একই কাজ করবে, ঠিক আছে? সকলে মিলে একই কাজ করবে। যেমন বাংলাদেশ ক্রিকেট টিম ফুটবল খেলতে যাবে না, সে ফুটবলই খেলবে। ঠিক টিস্যুগুলা যারা আবরণী কলা, তারা শুধু আবরণের কাজই করবে, তারা অন্য কোনো কাজে পার্টিসিপেশন করবে না। যারা সংযোজক কলা, তারা শুধু সংযোগের কাজই করবে, তারা অন্য কোনো কাজে সাহায্য করবে না। যারা পেশি কলা, তারা শুধু কি করবে? মাসেল সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের মুভমেন্টে কি করবে? সাহায্য করবে। তাহলে প্রত্যেকটা টিস্যুর কাজ কি নির্দিষ্ট। তাহলে সমগোত্রীয় মানে কি বুঝি? একই জায়গা থেকে তৈরি, একই রকম দেখতে, একই কাজের সাথে জড়িত একদল কোষ। তখনই আমরা তাকে কি বলবো? টিস্যু বলবো। তাহলে দেখেন কোষের সংজ্ঞা যখন আমরা দিচ্ছি, কোষ এটা হচ্ছে কি? কোষ। কোষ মানে প্লেয়ার বলতেছি, তাই না? এক একটা। তাহলে আমরা কি বলবো? যে বাংলাদেশ টিমের গঠন এবং কাজের একক, একটা সিঙ্গেল একক। আবার আমরা যদি কোষ বলি জীব দেহের গঠন এবং কাজের একক।
তাহলে জীবদেহের গঠন এবং কাজের একককে আমরা কি বলবো? কোষ। আর যদি আমরা টিস্যু বলি, টিস্যু কি হবে? টিস্যু কি হবে? সমগোত্রীয় কতগুলো কোষ। কতগুলো কোষ, একটা না কিন্তু, সমগোত্রীয় কতগুলো কোষ একত্রে অবস্থান করে একসাথে থাকতে হবে। দলে যদি একসাথে না থাকে, একজন ইন্ডিয়া একজন পাকিস্তানে থাকলে কি দল হবে? সমগোত্রীয় কতগুলো কোষ একত্রে অবস্থান করে সকলে মিলে যদি একটি নির্দিষ্ট কাজ করে, সবাই মিলে এক উদ্দেশ্য। আপনারা এখানে কিন্তু একটা টিস্যু, সবাই মিলে কি এই ক্লাসটা কি, এই ক্লাসটা আপনারা কি করবেন, মানে করতে আসছেন সহজ কথা, অথবা ক্লাসটা মানে সবাই একত্রিত হয়ে ক্লাসে কি পড়াচ্ছে, এই পড়াটা কি জানতে আসছেন, শিখতে আসছেন, তাই না? আবার আমি যদি একজন একজন করে স্টুডেন্ট ধরি, তাহলে কি সবাই সেল। তাহলে সেলগুলো যখন একত্রে অবস্থান করছে, সবাই দেখতে কি একই রকম, সবাই দেখতে মানুষ। এখানে গরু ছাগল কেউ আছে? কেউ নাই, সবাই দেখতে মানুষ। তাহলে আপনারা কি একটা টিস্যু। বাট এখানে যদি গরু থাকতো, ছাগল থাকতো, তাহলে কিন্তু আমরা টিস্যু বলতাম না। ক্লিয়ার তো? মানে অন্য প্রজাতি থাকতো যারা দেখতে মানুষের মতো না। ওকে, তাহলে টিস্যু সংজ্ঞাটা দেখেন, টিস্যু কাকে বলে আমরা যেটা বললাম সেটাই। আপনাদের বই বের করেন, কি লেখা আছে বাংলায় দেখেন, সমগোত্রীয় কতগুলো কোষ যখন একত্রে অবস্থান করে সকলে মিলে একটি নির্দিষ্ট কাজ করে, তখন কোষের ওই দলটাকে কি বলা হয়? টিস্যু বলা হয়। তার মানে সমগোত্রীয় মানে কি, একই জায়গা থেকে তৈরি, একই রকম দেখতে, একই কাজের সাথে সম্পৃক্ত একদল কোষ। তাহলে আমি যদি জিজ্ঞেস করি কোষ কাকে বলে, কি বলবেন? ভেরি গুড, জীবদেহের গঠন এবং কাজের একককে কোষ বলে। যদি বলি টিস্যু কাকে বলে? সমগোত্রীয় যদি মনে নাও থাকে, আপনাকে সমগোত্রীয় মনে রাখতে হবে এমন কথা না, অ্যাট লিস্ট বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার করেন। কনসেপ্টটা কি, যে একদল কোষ যারা কি সকলে মিলে একটি নির্দিষ্ট কাজ করে, একটি নির্দিষ্ট কাজের সাথে জড়িত একদল কোষকে কি বলে? টিস্যু বলে। ঠিক আছে? মানে বেসিক কনসেপ্টটা কি থাকবে, যে টিস্যু হচ্ছে কি এক দল কোষ, এখানে 5টা আঙ্গুল মিলে কি হবে? একটা টিস্যু হবে, টিস্যু হবে। আর এক একটা আঙ্গুল কি হবে? কোষ হবে। ঠিক আছে? তাহলে কোষ মানে হচ্ছে একটা, টিস্যু মানে হচ্ছে এক দল। মনে থাকবে না? দেখেন, সব জিনিস যে একদম হুবহু বইয়ের মতো করে মুখস্থ করতে হবে তা না, কিন্তু কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে কি জিনিসটা দেখলেই বুঝবেন যে জিনিসটা এরকম, জিনিসটা এরকম, জিনিসটা এইভাবে পড়তে হবে, জিনিসটা এই কাজের সাথে কি জড়িত থাকে। তাহলে সংজ্ঞাটা ক্লিয়ার? কোষ কাকে স্যার, যে সংক্ষেপে বলি, কতগুলো সেল দিয়ে একটি কোষ তৈরি হয়, একটি টিস্যু তৈরি হয়। ঠিক আছে? তাহলে হচ্ছে আপনি এইভাবে বলতে পারি না যে টিস্যু হচ্ছে একদল কোষ, একদল কোষ, তাই না? টিস্যু হলো কি একদল কোষ। আর যদি সুন্দর করে বইয়ের ভাষায় সংজ্ঞা দিতে চান, তাহলে কি হবে? সমগোত্রীয় কতগুলো কোষ একত্রে অবস্থান করে সকলে মিলে যদি সকলে মিলে যদি একটি নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করে, তখন ওই দলটাকে আমরা কি বলবো? টিস্যু বলবো। মনে থাকবে না? একটু পড়লেই মনে থাকবে, এত কঠিন কিছুই না। ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ান দেখেন, আমরা পড়ব টিস্যু 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এক নাম্বার হচ্ছে ইপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা। মনে রাখতে হবে, আবরণী কলা। টিস্যুকে কি বলা হয়? কলা। টিস্যুর বাংলা কি? কলা। ঠিক আছে? অবশ্যই এটা কি সাগর কলা না, কলা বলতে একটা দল বোঝাচ্ছি। তারপরে কি কানেকটিভ, কানেকটিভ টিস্যু বা যোজক কলা। কি? হ্যাঁ, সংযোজক কলা বা যোজক কলা। ঠিক আছে? সংযোজক মানে যে সংযুক্ত করে, যোজক মানে যে সংযুক্ত করে। 3 নাম্বার কি? মাসকুলার টিস্যু, সহজভাবে আমরা বলতে পারি মাসেল টিস্যু। সব টিস্যু করা যাবে, বা পেশি কলা। ঠিক আছে? আপনি বাংলিশই শিখেন, ঠিক আছে? শুধু পেশি কলার সাথে যদি মাসেলটা শিখে নেন, মাসেল রিলেটেড কত জিনিস আসবে না ওখানে, আমরা শুধু মাসেলই বলবো। তাহলে মাসেলটা যদি এখান থেকে শিখে যান সুবিধা না, কিন্তু মাসেল মানে যে পেশি কলা, এটা আপনি কি বুঝে নেন। ঠিক আছে? তাহলে মাসকুলার টিস্যু বা মাসেল টিস্যু মানে পেশি কলা। 4 নাম্বার হচ্ছে কি? নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যু বা স্নায়ু কলা। ঠিক আছে? এই যে 4টা টিস্যু আমরা বললাম,
টিস্যু চার প্রকার, একটা হচ্ছে ইপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা, একটা হচ্ছে কানেকটিভ টিস্যু বা সংযোজক কলা, একটা হচ্ছে কি মাসকুলার টিস্যু বা পেশি কলা, একটা হচ্ছে নার্ভাস টিস্যু বা স্নায়ু কলা। আমাদের শরীরটাকে যদি আমি ভাগ করি, আমাদের শরীরের প্রত্যেকটা অংশ যদি কেটে আমি এইভাবে রাখি, তাহলে এই ব্রেনকে চারটা ভাগে আমি ভাগ করতে পারবো। আমাদের শরীরের এক ভাগ হবে ইপিথেলিয়াল টিস্যু, এক ভাগ হবে কানেকটিভ টিস্যু, এক ভাগ হবে মাসকুলার টিস্যু, এক ভাগ হবে কি নার্ভাস টিস্যু। তার মানে আমার টোটাল শরীরে এই চারটা টিস্যু ছাড়া কোনো টিস্যু নাই, মানে কোনো জিনিসই নাই। আপনি যেখানে হাত দিবেন এই চারটা টিস্যুরই কি টোটাল বডির সব জিনিস এই চারটা টিস্যু দিয়ে তৈরি। তাহলে আপনি যেখানেই বলবেন, আমি যদি বলি রক্ত, রক্ত কি? রক্ত বিশেষ ধরনের কানেকটিভ টিস্যু। আমি যদি বলি বোন, বোন কি? কানেকটিভ টিস্যু। আমি যদি বলি স্কিন, স্কিন কি? ইপিথেলিয়াল টিস্যু। আমি যদি বলি আমার মাংসপেশি, মাংসপেশি কি? মাসকুলার টিস্যু। আমি যদি বলি আমার ব্রেন, স্নায়ু টিস্যু। আপনি যে জিনিস বলবেন সেই জিনিসই কি কোনো না কোনো টিস্যুতে ভাগ হয়ে আসবে। ঠিক আছে? তাহলে আমাদের বডি এই চারটা টিস্যুর সমষ্টি। আমরা যদি সহজভাবে বলি, আমাদের ফুল বডিটা কি এই চারটা টিস্যু সমষ্টি। কারণ টিস্যু দিয়ে আমাদের কি তৈরি হচ্ছে? অর্গান। অর্গান তো টিস্যু ছাড়া তৈরি হওয়া সম্ভব না। অর্গান দিয়ে কি তৈরি হচ্ছে? সিস্টেম। সিস্টেম দিয়ে তৈরি হচ্ছে কি আমাদের বডি। তার মানে কি সেল ছাড়া টিস্যু হওয়া সম্ভব না, টিস্যু ছাড়া অর্গান হওয়া সম্ভব না, অর্গান না হলে সিস্টেম হবে না, সিস্টেম না হলে আমাদের বডি হবে না। ঠিক আছে? তাহলে সেল তো বললাম ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল। ওই সেলটাকে এখন আমরা চারটা সেক্টরে ভাগ করে নিয়েছি। কিছু সেল জড়িত থাকবে ইপিথেলিয়াল টিস্যুতে, কিছু সেল জড়িত থাকবে কানেকটিভ টিস্যুতে, কিছু সেল জড়িত থাকবে মাসকুলার, কিছু সেল জড়িত থাকবে কি নার্ভাস টিস্যুতে। তার মানে সমস্ত ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল চারটা ভাগে বিভক্ত হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমাদের শরীর কি দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। কতগুলা সেল? ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল। এই ট্রিলিয়ন ট্রিলিয়ন সেলগুলোকে আমরা কয়টা ক্যাটাগরিতে ভাগ করলাম? চারটা ক্যাটাগরিতে। কি কি? একটা হচ্ছে আবরণী কলা, একটা হচ্ছে সংযোজক কলা, একটা হচ্ছে কি পেশি কলা, একটা হচ্ছে স্নায়ু কলা। মনে থাকবে না? এবার আসেন আবরণী কলা কাকে বলে। দেখেন আবরণী কলা কাকে বলে এটা তো আমরা ডাইরেক্ট এমনিই বলতে পারবো। যে সকল কলা বা যে সকল টিস্যু দিয়ে আমাদের সমগ্র দেহের আবরণ তৈরি হয় তাকে কি বলে? স্কিন। শুধু স্কিন না, যে কোনো আমরা ধরতেছি যে কোনো বডির যে কোনো অর্গানের আবরণ তৈরি হবে। ঠিক আছে? আমরা তো স্কিনটা বাইরে থেকে দেখতেছি। আমাদের যে হাড় আছে, এই হাড়ের উপর একটা পাতলা আবরণ আছে। আমাদের যে বোন আছে, বোনের উপরে একটা পাতলা আবরণ আছে। ইভেন আমাদের যে ভুঁড়িটা দেখছেন না, ভুঁড়ি সারান না, ভুঁড়ির উপরে কি আবরণ থাকে না? আবরণটা কাটলে কি হয়? ভুঁড়ি সব এলোমেলো হয়ে যায়। যতক্ষণ এটার ভিতরে থাকবে ততক্ষণ ঠিক আছে, যখনই কাটবেন তখনই কি তার মানে কি এটা চারদিক দিয়ে তাকে আবৃত করে রাখছে। এই যে আবরণ, এই আবরণটা কি এপিথেলিয়াল টিস্যু। তাহলে আবরণী কলাগুলো আলাদা আলাদা হচ্ছে না। দেখেন কোন আবরণী কলা আমাদের দেখেন স্কিনের উপরের পার্ট কত শুকনা, ভিতরের পার্ট কি শুকনা? ভেজা। আবার দেখেন হার্টের উপরের যে আবরণ সে কত কন্ট্রাকশন রিল্যাক্সেশন সহ্য করতেছে। লাংসের উপরে আবরণ কিন্তু এক হলো না, লিভারের উপরের আবরণ, বোনের উপরের আবরণ কিন্তু একরকম না। তাহলে আবরণের ক্যাটাগরি অনুযায়ী আবরণী কলাগুলাকে আবার কি করা হয়? ভাগ করা হয়। তাহলে আবরণী কলা কাকে বলে পারবো না? ম্যাডাম বলেন আবরণী কলা কাকে বলে? যে সকল কলার টিস্যু দিয়ে মানবদেহের সকল অর্গানের আবরণ তৈরি হয় সেটাকে ভেরি গুড। সকল অর্গানের আবরণ যে টিস্যু দিয়ে তৈরি হয় তাকে আমরা কি বলি? আবরণী কলা বলি। তাহলে আমাদের হোল বডির আবরণ কি? স্কিন। স্কিন হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় অর্গান। মানব দেহের সবচেয়ে বড় অর্গানের নাম কি? স্কিন। ত্বক। ত্বক হচ্ছে সবচেয়ে বড় অর্গান। ঠিক আছে? সবচেয়ে বড় এক্সোক্রাইন গ্ল্যান্ডের নাম কি? লিভার। সবচেয়ে বড় হাড্ডির নাম কি? ফিমার। ঠিক আছে? এগুলো আমরা ধীরে ধীরে এই স্কেলিটনটা কি অরিজিনাল? এটা চায়না অরিজিনাল। ঠিক আছে? অরিজিনাল স্কেলিটনের অনেক দাম। ঠিক আছে? আর এখানে আমাদের কোনো কাজের কত হতে পারে? 36 থেকে শুরু করে 70-80 হাজার টাকা পর্যন্ত হতে পারে। স্যার ডিপেন্ড করে। আজিপুর কবরস্থান থেকে একটা নিয়ে আসবো। ঠিক আছে? আসলে আমরা অ্যানাটমি ফিজিওলজি এত ভাস্ট পড়ানোর মানে কি সময়ই পাই না, তাই না? সেই জন্য আমরা বোনগুলা শুধুমাত্র কি অ্যাটলিস্ট এই বোনটা কোন জায়গায় থাকে, বোনের নামটা কি, এই বোনটা এই জায়গায় থাকে, এই বোনের নামটা কি, আপনাদের লেভেল থেকে এতটুকু আমরা জানাতে পারলে খুশি। অ্যাপ্রক্সিমেট প্লাস্টিক। আর কিন্তু মনে সমস্যা নাই, আপনি যা কিনতে মন চাবে শুধু বলবেন, সব চলে আসবে। আচ্ছা, ইপিথেলিয়াল টিস্যু, তাই না? কানেকটিভ টিস্যু। তাহলে ইপিথেলিয়াল টিস্যু কাকে বলে আমরা বুঝছি? বলেন তো স্যার, ইপিথেলিয়াল টিস্যু কাকে বলে? যে সকল কলা দিয়ে শরীরের প্রত্যেকটি অর্গানের ঢেকে রাখা হয়, আবরণ তৈরি হয়, তাকে ইপিথেলিয়াল টিস্যু বলে। সংজ্ঞা ক্লিয়ার?
ঠিক আছে, আরেকটা হচ্ছে আমরা ওইটাতে পরে যাই। তাহলে ইপিথেলিয়াল টিস্যু আমরা বললাম কি যে আবরণ তৈরি করে, আবরণ মানে বিভিন্ন অর্গানের উপরে আবরণ তৈরি করে, তারাই হচ্ছে ইপিথেলিয়াল টিস্যু। এখন আবরণের ভিন্নতা আছে না? লিভারের আবরণ এক ধরনের, হাড়ের আবরণ এক ধরনের, বোনের আবরণ এক ধরনের, ব্রেনের আবরণ কি আরেক ধরনের, স্কিনের আবরণ দুই পার্ট, এই পার্ট শুকনো, এই পার্ট কি ভেজা। তাহলে আবরণী কলাগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে। কিরকম? আমরা আবরণী কলার ক্লাসিফিকেশনটা পড়ি, ঠিক আছে? হ্যাঁ, আবরণী কলা ওই পাশে যান, দেখেন আবরণী কলাকে আমরা সংক্ষেপে ভাগ করে দিয়েছি। হ্যাঁ, এটা মনে রাখেন, ঠিক আছে? ওই পাশে দেখেন একটা ছক দেওয়া আছে, ঠিক আছে? এটা না পড়ে আমরা এই ছকটা সহজে পড়ি, মনে থাকবে। দেখেন আবরণী কলাকে যখন আমরা ভাগ করছি, ইপিথেলিয়াল টিস্যু মানে আবরণী কলা প্রথম ভাগ করছি, দেখেন এক ধরনের আবরণী কলা আছে যারা শুধুমাত্র কি এরকম কোষের একটা লেয়ার দিয়ে তৈরি, শুধুমাত্র একটা লেয়ার আছে। আর কিছু আবরণী কলা আছে যারা কি এরকম একটা না, ঠিক আছে? এটাও একটা আবরণী কলা, এটাও একটা আবরণী কলা। তাহলে যে আবরণী কলাতে একটা মাত্র লেয়ার আছে সেটাকে ইউনি লেয়ার বা সিম্পল ইপিথেলিয়াল টিস্যু বলে। কি? সিম্পল। আর যে আবরণী কলাতে কি একাধিক লেয়ার আছে তাকে বলা হয় কি কম্পাউন্ড। হ্যাঁ, কম্পাউন্ড বা মাল্টি লেয়ার আবরণী কলা। তাহলে আবরণী কলা লেয়ারের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে কি ইউনি লেয়ার আর মাল্টি লেয়ার। যদি একটা মাত্র লেয়ার দিয়ে আবরণী কলা তৈরি হয় তাকে বলবো ইউনি লেয়ার, আর যদি একাধিক লেয়ার দিয়ে তৈরি হয় মাল্টি লেয়ার অথবা কম্পাউন্ড। একটা সিম্পল সাদা সিধা, আরেকটা কি এত সাদা সিধা না, জটিল, কম্পাউন্ড, কমপ্লেক্স, ঠিক আছে? তাহলে আবরণী কলা প্রধানত কয় প্রকার? দুই প্রকার, একটা সিম্পল আবরণী কলা, আরেকটা কি কম্পাউন্ড আবরণী কলা। সিম্পল আবরণী কলা কোনটা? যেটা একটা মাত্র লেয়ার। কম্পাউন্ড আবরণী কলা কোনটা? যেটা একাধিক লেয়ার আছে। এটুকু মনে থাকবে না? নেক্সট, এই যে সিম্পল আবরণী কলাগুলো, এই সিম্পল আবরণী কলার কোষের আকার আকৃতির উপর ভিত্তি করে আবার আবরণী কলাকে ভাগ করা হচ্ছে তিন ভাগে, ঠিক আছে? কি কি? যেমন ধরেন তিনটা ভাগ। স্যার, কম্পাউন্ডের লেয়ারগুলো কি তিনটাই থাকবে না বাড়তে পারে কমতে পারে? মাল্টি মানে কি 3 4 2, মানে একের বেশি হবে? একের বেশি হবে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, তাই না? মাল্টি মানে কি? মাল্টি মানে একের বেশি। তাহলে একটা হচ্ছে স্কোয়ামাস, কলামনার, কিউবিডাল, ঠিক আছে? স্কোয়ামাস এপিথেলিয়াল মানে স্কোয়ামাস সিম্পল এপিথেলিয়াল, কলামনার সিম্পল এপিথেলিয়াম, আর একটা কি কিউবিডাল সিম্পল এপিথেলিয়াল। তাহলে আমরা যখন স্কোয়ামাস বলতেছি তখন কি কলামনার বলতেছি, আরেকটা কি কিউবিডাল। স্কোয়ামাস যখন বলতেছি টিস্যুগুলার সাইজ কি রকম? এরকম গোল গোল। আর যখন কিউবিডাল বলতে কলামনার বলতেছি তখন কি রকম? লম্বা লম্বা। কিউবিডাল যখন বলতেছি তখন এইরকম, ঠিক আছে? তাহলে আমরা দেখতেছি আমাদের যে টিস্যুটা তৈরি একাধিক সেল দিয়ে তৈরি, সেলের লেয়ার অনুযায়ী কি দুই প্রকার। একটা লেয়ার থাকলে সিম্পল, একাধিক লেয়ার থাকলে কি মাল্টি বা কম্পাউন্ড। এই সিম্পল লেয়ারটা আবার সেলের আকার, এটা কিন্তু একটাই লেয়ার, তাই না? লেয়ার কিন্তু একটাই, বাট সেলের আকৃতিগত কি পরিবর্তন আছে। ওকে, তাহলে আকৃতিগত পরিবর্তন অনুসারে কয় ভাগে ভাগ করতেছি? তিন ভাগে, স্কোয়ামাস, কলামনার, কিউবিডাল, ঠিক আছে? একটা গোল, একটা ডিম্বাকৃতি আর একটা চারকোনা। ওকে, এখন এই কলামনার ইপিথেলিয়াম টিস্যুগুলোকে আবার চার ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? চার ভাগে। স্যার তিন ভাগে। হ্যাঁ, আমরা চার ভাগে বলবো, ঠিক আছে? কারণ এখানে আমরা আরেকটা অ্যাড করে দিব, যেটা আছে ওই পাশে, কিন্তু এখানে আমরা অ্যাড করি না, ঠিক আছে? চার ভাগে। একটা দেখেন সিলিটেড, তাই না? সিলিটেড মানে কি? যে সকল কলামনার ইপিথেলিয়াল টিস্যুতে এরকম ফ্লাজেলা দেওয়া আছে, ঠিক আছে? এরকম ফ্লাজেলা দেওয়া মানে আলাদা কি চুলের মতো কোনো অংশ থাকে, সেগুলোকে আমরা কি বলি? সিলিটেড। আরেকটা কি থাকে না, সেটাকে কি বলি? নন সিলিটেড। এরপরে গবলেট, হ্যাঁ সিলিটেড, যেমন আমাদের নেসাল ক্যাভিটিতে চিন্তা করেন, নাকের লোমগুলো আছে না, তাহলে কি টিস্যুর সাথে জড়িত। আবার যদি ইন্টেস্টাইনের কথা চিন্তা করেন, ইন্টেস্টাইনে কি সিলিটেড, সিলিকা যুক্ত। আচ্ছা, ওগুলো আমরা বাদ দিচ্ছি, শুধু মনে রাখেন সিলিটেড, নন সিলিটেড, গবলেট। গবলেট মানে গ্ল্যান্ডগুলা বিভিন্ন রকম রস নিঃসরণ করে। আরেকটা কি রস, যেমন লালা রস বের হচ্ছে কোথা থেকে? আপনার শরীরে লালা রসটা আসে কোথা থেকে বের হয়? লালা গ্রন্থি থেকে, জিহ্বা থেকে বের হয়। জিহ্বার নিচে লালা গ্রন্থি আছে, ঠিক আছে? লালা গ্রন্থি। যে আপনার চোখের পানি বের হয় কোথা থেকে বের হয়? চোখের পানি কি চোখ থেকে বের হয়? না না, কোথা থেকে? এই যে এখানে একটা ছোট ই আছে না, কি আছে এখানে? যেটা আছে এটাতে চোখের পানি চলে যায়।
না 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 এই পাশের দিকে কি থাকে একটা গ্ল্যান্ড থাকে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড। তাহলে এখানে যে একটা ফুটা ছোট্ট একটা হ্যাঁ, ওই ফুটাতে কি হয়, যে অতিরিক্ত পানিটা থাকে এটা কি চলে যায় ভিতরের দিকে। ওইটা যদি বন্ধ হয়ে যায় তখন আর কি চোখের পানি চলে যেতে হয় না, চোখের পানি সব চোখ দিয়ে কি পড়তে থাকে। অনেক বয়স্ক লোকদের দেখবেন চোখ দিয়ে শুধু পানি পড়ে। পানি পড়ে তার কারণটা কি, ল্যাক্রিমাল ডাক্ট আছে এখানে একটা, ঠিক আছে, অশ্রু নালী। এই অশ্রু নালীর মুখটা ময়লা যেয়ে যে কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, সেই জন্য আর পানিটা ভিতরে যায় না, সব পানি কি বাইরে দিয়ে পড়ে। ঠিক আছে, এটা যেটা আছে সেটা তাহলে কি ল্যাক্রিমাল ডাক্ট। ল্যাক্রিমাল ডাক্ট মানে নালী, ঠিক আছে। আর যেখান থেকে অস্ত্র তৈরি হয় এটাকে কি বলে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড। ওটা কোথায় থাকে স্যার? এদিকে। এই যে চোখের উপরে এই পাশটা, ঠিক আছে। সেই জন্য যখন চোখে খসখস করে তখন এখানে এরকম করে স্টিমুলেশন দিবেন। ওকে, তাহলে এপিথেলিয়াল টিস্যু আসছে, আবরণী কলা। আবরণী কলাগুলোকে আমরা প্রথমত দুইটা ভাগে ভাগ করলাম, একটা সিম্পল, একটা কম্পাউন্ড। সিম্পল আবরণী কলাকে তিনটা ভাগে ভাগ করলাম, স্কোয়ামাস, কলামনার, কিউবিডাল। কলামনারটা লম্বা লম্বা যেটা, এই লম্বা লম্বাটাকে চারটা ভাগে ভাগ করলাম। একটা নাম্বার হচ্ছে কি সিলিটেড, নন সিলিটেড, গবলেট, কলামনার উইথ মাইক্রোভিলাই। আরেকটা নাম কি দেখেন, এখানে টান দিয়ে লিখে নেন, এই যে পাশে দেওয়া আছে দেখেন। তিন নাম্বারটা সিম্পল ইপিথেলিয়াম উইথ মাইক্রোভিলাই। তাহলে কলামনার ইপিথেলিয়াম শুধু লেখেন মাইক্রোভিলাই, কলামনার উইথ মাইক্রোভিলাই। এখান থেকে 4 নাম্বার দিয়ে টান দেন, ঠিক আছে। এখান থেকে কি একটা টান দেন, টান দিয়ে 4 নাম্বারটা লিখে নেন। এই যে এটা কলামনার উইথ মাইক্রোভিলাই, ইপিথেলিয়াম লাগবে না, কলামনার উইথ মাইক্রোভিলাই। খুঁজে পান নাই? হ্যাঁ, এখান থেকে টান দেন, হ্যাঁ এখান থেকে একটা টান দেন, উইথ, হ্যাঁ কলামনার উইথ মাইক্রোভিলাই। কি খুঁজে পাননি? হুম, এই যে দেখেন কলামনার উইথ মাইক্রোভিলাই লেখা আছে, এই যে কলামনার উইথ মাইক্রোভিলাই, ঠিক আছে। কলামনার উইথ মাইক্রোভিলাই লেখা আছে না, কলামনার উইথ মাইক্রোভিলাই, কলামনার উইথ মাইক্রোভিলাই লেখা আছে, এই যে দেখেন কলামনার উইথ মাইক্রোভিলাই। ইপিথেলিয়ামটা লাগবে না, হ্যাঁ এটা এখান থেকে টান দিয়ে 4 নাম্বারটা লেখেন নিচে। হচ্ছে না তো লেখা স্যার গবলেট সেলস কি বলছিলেন? এটা ওই যে যেটা লালা বের হবে, লালা থাকবে সেটা ও হচ্ছে। হুম গবলেটটা, হুম লালা যেটা। লালা গ্রন্থি বলি। দেখতে পাচ্ছেন জি স্যার। এটা থেকে না, কিন্তু এইখান থেকে কলামনারটা 4 প্রকার, কলামনারের পরে এইখান থেকে গেছে না একটা, তাহলে এটা তো 4 নাম্বারটা এখান থেকে যাবে, ঠিক আছে। এখান থেকে দিলে কিন্তু ডাবল জিরো। ক্লিয়ার এটা? তাহলে একটা পাশ আমাদের হয়ে গেল না সিম্পল ইপিথেলিয়াল টিস্যুটা। এরপরে কম্পাউন্ড ইপিথেলিয়ামে আসেন, ঠিক আছে। কম্পাউন্ড ইপিথেলিয়ামকে আবার ভাগ করা হয়েছে কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে কি বলেন, ট্রানজিশনাল, আরেকটা কি স্ট্র্যাটিফাইড। হ্যাঁ স্ট্র্যাটিফাইড এবং ট্রানজিশনাল, এই দুই ভাগে কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। এখন ট্রানজিশনালের কোনো প্রকারভেদ না থাকলেও স্ট্র্যাটিফাইডটা আবার দুই প্রকার। স্ট্র্যাটিফাইডটা দুই প্রকার, এই দুই প্রকার আমরা এখানে যে দুই প্রকার দেওয়া আছে ওইটা না। স্ট্র্যাটিফাইড ইপিথেলিয়াম দুই প্রকার, একটা হচ্ছে স্কোয়ামাস আর একটা হচ্ছে কি কলামনার। তাহলে এখানে কি হবে, এটা হবে একটু পরে। এখানে যেটা দেওয়া আছে স্কোয়ামাসটা দুই প্রকার, একটা হচ্ছে ক্যারাটোনাইজড আর একটা কি নন ক্যারাটোনাইজড। তাহলে নন ক্যারাটোনাইজড ক্যারাটোনাইজড হবে কার পরে, স্কোয়ামাস এবং কলামনারের পরে, মাঝখানে আরেকটা কি প্রকারভেদ হবে। এই যে স্ট্র্যাটিফাইড ইপিথেলিয়াম টিস্যু, এটা কি দুই প্রকার। স্ট্র্যাটিফাইডটা কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে স্কোয়ামাস আর একটা কি কলামনার। এখানে স্কোয়ামাসটা দুই প্রকার, ঠিক আছে। স্কোয়ামাসটা দুই প্রকার, কি কি? ক্যারাটোনাইজড, নন ক্যারাটোনাইজড। লিখবেন কিভাবে দেখেন, এই যে এখানে যে ইয়া আছে স্ট্র্যাটিফাইড থেকে এখানে টান দেন, ঠিক আছে। এখানে আমরা যদি টান দেই এখানে লিখবো কি স্কোয়ামাস, স্কোয়ামাস। এখানে লিখবো কি কলামনার, COLUMNAR, কলামনার। স্কোয়ামাসটা দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে ক্যারাটোনাইজড, একটা হচ্ছে নন ক্যারাটোনাইজড। দেখেন কিভাবে লিখবেন, এই যে এইভাবে। স্ট্র্যাটিফাইডটা দুই প্রকার, স্কোয়ামাস আর কলামনার। স্কোয়ামাসটা দুই প্রকার, ক্যারাটোনাইজড, নন ক্যারাটোনাইজড। বুঝতে পারেননি? আচ্ছা স্যার। স্ট্র্যাটিফাইডটা দুই প্রকার, একটা হচ্ছে স্কোয়ামাস, তাই না? এই জায়গা থেকে আমরা কি লিখতেছি, এটাতে স্কোয়ামাস লিখতেছি, SQUAMOUS, স্কোয়ামাস। আরেক পাশে কি থাকতেছে, ধরুন এটা এখান থেকে এটা নিলাম,
আরেক পাশে কি থাকতেছে কলামনার COLUMNAR কলামনার। এই স্কোয়ামাসটা আবার দুই প্রকার, একটা হচ্ছে কেরাটোনাইজড আরেকটা কি নন কেরাটোনাইজড। তাহলে স্যার এই যে স্ট্রেটিফাইড যেটা কমাস আছে সেটা মানে সেটার মধ্যে এটা টিস্যুগুলো হচ্ছে এই যে গোল গোল সেলের একটা ক্যারাটিন, হ্যাঁ গোল গোল সেল সমৃদ্ধ, একটা ক্যারাটিন যুক্ত মানে কি ত্বকের কালারের জন্য দায়ী, আরেকটা কি কালার বিন। ক্যারাটোনাইজড নন ক্যারাট আমরা বলি না যে আমাদের ত্বকের কালারের সাথে কি কোনো কিছু জিনিস জড়িত আছে, তাই না? কেউ কারোর ত্বক ফর্সা, কারোর ত্বক কালো, তাই না? মেলানিন জড়িত থাকে, তাই না? ক্যারাটোনাইজড সেলগুলো মেলানিন স্যার জড়িত থাকে। এই চিত্রটা এইদিকে থাকাটা হুম, কোথায় কেন এখানে থাকবে কেন? তাহলে সিরিয়ালে আসছে। এখানে তো আমরা সিরিয়ালে লিখছি, আপনি দেখেন এখানে কি ডিসক্রাইবলি লেখা আছে, তাই না? সিম্পল ইপিথেলিয়াল টিস্যু দুই প্রকার, एग्जांपल সহ ডেসক্রিপশন করে দেয়। ডেসক্রিপশনটাকে আমরা সংক্ষেপে লিখছি এখানে, বুঝেন নাই? যেখানে যেটা লেখা আছে কি ডেসক্রাইবলি, এই বইটা টাইপ করেছেন তার মিস্টেক হয়েছে জি না? তাহলে তাহলে তখন লেখেন এখন আমাদের আরো বিস্তারিত দেখাই দিচ্ছে। আপনার কি মনে হয় যে এই বইয়ের ভিতরে সবকিছু তুলে দেওয়া হয়েছে? কত জিনিস আমরা অ্যাড করে দিচ্ছি না নতুন নতুন। সামনে যখন আরো পড়া হবে আমরা মনে করবো যে এই জিনিসটা, কারণ রোগের সাথে ডিপেন্ড করতেছে আমাদের সবকিছু, তাই না? সামনে মনে হবে কি আরো নতুন জিনিস অ্যাড করতে হবে, নতুন জিনিসগুলোকে আপনাদের আমরা অ্যাড করাই দিচ্ছি। অ্যাড করতে এত কষ্ট কেন? হ্যাঁ, যেগুলো পেইন্টিং মিস্টেক আছে, সৌন্দর্য, বইয়ের সৌন্দর্য হচ্ছে বইয়ের কত পার্সেন্ট ব্রেনে ঢুকছে। স্যার একটু বানানটা স্যার বলে দেন। কোনটা? ওই যে দুই প্রকার এই যে এখানে পাশেই তো লেখা স্কোয়ামাস কলামনার, পাশে দেখেন সিম্পলে দেখেন, সিম্পলে লেখা আছে না? জি স্যার। তাহলে এই যে কেরাটিনাইজ আর নন কেরাটিনাইজ এটা হচ্ছে ত্বকের কালারের জন্য, কালারের সাথে জড়িত। কিছু সেল আছে যারা কি বিভিন্ন কালারের সাথে কি জড়িত, আর কিছু সেল কালারের সাথে জড়িত না, তারা শরীরের অন্যান্য কাজগুলো করবে। তার মানে ক্যারাটোনাইজ সেলগুলো বিশেষ করে ত্বকে থাকবে, নন ক্যারাটোনাইজগুলো ত্বকে থাকবে না। বুঝছেন? তাহলে স্যার এই যে ভিতরের মানুষের ভিতরের অর্গানগুলো তো কালার হবে সেগুলো ভিতরের অর্গানগুলো রেড কালার সব। ভিতরের অর্গানগুলো যে কালার, এই কালারটা কি মনে করেন রক্তের কালারটা চিন্তা করেন, আমরা তো বলি লাল, তাই না? ভেইনের রক্তগুলো নীল নীল দেখা যায় না, একটু ফেড কালার দেখা যায় না? এখানে বিভিন্ন উপাদানের কম আর বেশি। যেমন আমাদের যখন আর্টারিতে রক্ত থাকে, রক্তে অক্সিজেন থাকে, অক্সিজেন যুক্ত রক্তগুলা কি থাকে টকটকে লাল। আবার ভেইনে যে রক্ত থাকে, এখানে তো লাল দেখা যাচ্ছে না, এখানে তো আমার তো হাতের পুরো হাতের গুলো তো সবুজ সবুজ দেখা যাচ্ছে। যেটা সবুজ সবুজ দেখা যাচ্ছে তার মানে ওগুলা ভেইন। ভেইন মানে কি যেখান দিয়ে দূষিত রক্ত যাচ্ছে, যেটা সবুজ সবুজ দেখা যাচ্ছে ওটা হচ্ছে কি ভেইন, দূষিত রক্ত সমৃদ্ধ কি জায়গা। রক্ত কোথা থেকে আসবে? আপনার শরীরে রক্ত ব্যবহার হচ্ছে না, আপনার শরীরে কি এই যে অক্সিজেন আপনি দিচ্ছে। যখন আতঙ্কে ফেলাই দিলেন স্যার তাহলে শুনেন, সবার ভেইনের ভিতরে কি আছে? আমারও তো সবুজ সবুজ দেখা যাচ্ছে, তাই না? এটা সবার আমাদের শরীরে কি হয়? হার্ট থেকে বিশুদ্ধ রক্তগুলো আসে, তারপর রক্ত দূষিত হয় না? রক্ত দূষিত হয়ে এটা আবার কোথায় চলে যায়? লাংসে চলে যায়। লাংস থেকে আমরা কি নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন ঢুকতেছে, আবার কি করতেছে প্রশ্বাস ছাড়তেছে, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে। আস্তে আস্তে পরেন ক্লিয়ার হয়ে যাবে, বডির মেকানিজম ক্লিয়ার হলেই না রোগ করতে পারবে না। ঠিক আছে, এখানে ভয় পাওয়ার কিছুই নাই, সবই নরমাল। ইপিথেলিয়াল টিস্যু এখন আমরা পারবো কিনা? জি স্যার। যে ইপিথেলিয়াল টিস্যু কাকে বলে, ইপিথেলিয়াল টিস্যু কত প্রকার, একটা কোশ্চেন ছিল আপনাদের। আরেকটা কোশ্চেন ছিল টিস্যু কাকে বলে, টিস্যু কত প্রকার। দুইটা কোশ্চেন আমরা পড়িয়ে ফেলছি। ওকে, এরপরে দেখেন কানেকটিভ টিস্যু, দুই নাম্বারটা আমাদের কি ছিল? কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু মানে কি? সংযোজক কলা। পরীক্ষায় তো আমরা এই ছকটা এঁকে দিলেই হবে না? ছকটা যেহেতু পড়াইছি, ছকটা এঁকে দিলেই হবে। আবার কথা আছে, পরীক্ষায় যদি চাওয়া হয় ক্লাসিফাই সিম্পল ইপিথেলিয়াল টিস্যু, তাহলে কোনটুকু দিবেন ছকের? যে বাম পাশ যদি আসে ক্লাসিফাই কম্পাউন্ড ইপিথেলিয়াল টিস্যু, তাহলে কোনটুকু ডান দিবেন? পাশ। ডান পাশ। যদি আসে ক্লাসিফাই ইপিথেলিয়াল টিস্যু, তাহলে পুরোটুকু। পুরাটা। তার মানে কি প্রশ্নটাও বুঝতে হবে যে কি আসছে। এক্সট্রা অ্যাড করে দিবেন সেগুলো ইনক্লুড করে দিব। স্বাভাবিক। ওকে, এবার দেখেন এই যে আমাদের শরীরে হাড় কয়টা আছে? 206টা হাড় আছে। এখন কত হচ্ছে 206টা হাড় দেখেন জয়েন্ট করা না? এই যে এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, এখানে জয়েন্ট, সব হাড়গুলা কি একটার সাথে আরেকটাকে বেঁধে রাখা হয়েছে। এই যে টিস্যুগুলা, যে টিস্যুগুলা বেঁধে রাখছে, কানেকশন করে রাখছে, তাদেরকে আমরা কি বলি? কানেকটিভ টিস্যু বলি। ঠিক আছে, আবার কানেকটিভ টিস্যু আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি আমাদের দেহের কাঠামো নির্মাণ করে।
তাহলে আমাদের দেহের টোটাল কাঠামো কে নির্মাণ করছে? বোন। কানেকটিভ টিস্যু। তাহলে বোন কি? কানেকটিভ টিস্যু এক ধরনের। ঠিক আছে, আবার চিন্তা করেন আমাদের রক্ত কি করে? শরীরে যতগুলা কোষ আছে প্রত্যেকটা কোষকে কি করে? একটার সাথে আরেকটা কানেক্ট করে, তাই না? কোন কোষে কতটুকু অক্সিজেন লাগবে, কোন কোষ থেকে কতটুকু বজ্র পদার্থ বের করতে হবে, সব কি রক্ত জানে। রক্তের মাধ্যমে সব হয়। তার মানে শরীরের সমস্ত কোষগুলা কি কানেক্টেড থাকে কার মাধ্যমে? রক্তের মাধ্যমে। রক্ত কি বিশেষ ধরনের কানেকটিভ টিস্যু। ঠিক আছে, তাহলে যে টিস্যুগুলো আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গকে একে অপরের সাথে কি করে? সংযুক্ত করে রাখে এবং আমাদের শরীরের কাঠামো নির্মাণ করে। দেখেন আমাদের শরীরের ভিতরে কতগুলো অর্গান না? ঠিক আছে, ভিতরে কি লিভার আছে, স্টোমাক আছে, হার্ট আছে, লাংস আছে, তাই না? এখন আপনি যখন নাচানাচি করেন তখন কি হার্টগুলো পেটে চলে আসে? জি না। আমি যদি এখন লাফ দেই হার্ট কি পেটে চলে আসবে? যদি উল্টা হয়ে আমি হাঁটি আমার কি স্টোমাক ইন্টেস্টাইন সব মুখ দিয়ে বের হয়ে যাবে? না। কেন বের হবে না? কানেকটিভ টিস্যু কি করছে? যে জিনিসটা যেখানে আছে তাকে ওই জায়গায় বেঁধে রাখছে। ঠিক আছে, হার্ট তার জায়গা থেকে এক ফুটাও লড়তে পারবে না। ঠিক আছে, কারণ হার্টকে ওইখানে দেখেন, হার্টকে হার্টের জায়গায় বেঁধে রাখছে, লাংসকে লাংসের জায়গায় কি করছে? বেঁধে রাখছে, লিভারকে লিভারের জায়গায় কি বেঁধে রাখছে। এখন আপনি এইদিকে হলেন, এইদিকে হলেন, তাহলে আপনার লিভার এই পাশে আছে, এদিকে হলে কি লিভার এই পাশে চলে আসবে? আপনি যখন এই পাশে হলেন রাইট কিডনি লেফট কিডনি কি রাইট সাইডে চলে আসবে? রাইট কিডনি রাইট সাইডে বাঁধা, লেফট কিডনি কি লেফট সাইডে বাঁধা। এই যে বাঁধার কাজগুলো যারা করছে তাদেরকে আমরা কি বলতেছি? কানেকটিভ টিস্যু। ক্লিয়ার? তাহলে কানেকটিভ টিস্যু কি জিনিস? যারা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গকে কি করে? সংযুক্ত করে রাখে। ঠিক আছে, নির্দিষ্ট স্থানে বেঁধে রাখে এবং আমাদের দেহের কাঠামো তৈরি করে। তাদেরকে কি বলবো আমরা? কানেকটিভ টিস্যু বলবো। দেখেন বলছে কি, সংজ্ঞাটা দেখেন, এই যে পিয়ের নিচে যে সকল টিস্যু শরীরের সমস্ত অর্গানকে একে অপরের সাথে, সাথের পরে সংযুক্ত শব্দটা লিখে দেন, সংযুক্ত, একে অপরের সাথে সংযুক্ত করে, করের আগে সংযুক্ত, লিখছেন? তাহলে যে সকল টিস্যু আমাদের শরীরের সমস্ত অর্গানকে একে অপরের সাথে সংযুক্ত করে আমাদের দেহের ফ্রেমওয়ার্ক বা কাঠামো তৈরি করে তাদেরকে কি বলে?